অবিশ্রান্ত বৃষ্টির, বিরক্তিকর আবহাওয়া আর নিশুতি রাতের কালো চাদরের আবরণকে সঙ্গী করে সেই মানুষটা সম্পূর্ণ কালো কাপড়ে নিজেকে আড়াল করে এগিয়ে চলেছে। আমি দূর থেকে তার পিছু নিলাম। বৃষ্টির মধ্যে রাস্তা জল কাদাময় হয়ে গিয়েছে। সেই সব কিছু উপেক্ষা করে সেই লোকটা এক অদ্ভুত প্রাণীকে জালে বন্দি করে টানতে টানতে নিয়ে চলল। জিনিসটা বেশ বড় আর ভারী। হাওয়ার কারণে মাঝে মাঝে দাঁড়িয়ে একটু দম নিচ্ছিল সে। তারপরে আশেপাশে কেউ দেখছে কিনা সেটা একবার ভালো মতো যাচাই করে নিয়ে আবার টানতে লাগলো। মাটিতে ঘষতে ঘষতে চলতে থাকা প্রাণীটা অজ্ঞান হয়ে রয়েছে। আমি এতক্ষণ পর বুঝেছি যে প্রাণীটা আসলে কি। প্রাণীটা আসলে একটা বড় পূর্ণবয়স্ক গোসাপ। আমি তার পিছু নিয়েছি, এই কথা এখনো সে টের পায়নি। সে টানতে টানতে গ্রামের পশ্চিমের জঙ্গলের ভিতরে একটা পুরনো মন্দিরের সামনে এসে উপস্থিত হলো। এই স্থানে কোনো পোড়া মন্দির আছে সেটা আমার জানা ছিল না। আমি দেখলাম এক লাল বস্ত্র পরিধান করা জটাধারী সন্ন্যাসী সেই মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলো। মন্দিরের সামনে থাকা হাঁড়ি কাঠে সেই প্রাণীটার গলা বলি দেওয়ার উপযুক্ত করে সাজিয়ে দিল। এরপরে আবার সে ভিতর থেকে একটা ধারালো খড়গ আনতে লাগলো। অন্য লোকটা ততক্ষণে গোসাপের মাথায় হলুদ আর রক্তচন্দনের টিকা লাগিয়ে দিয়েছে। এরপর আবার সন্ন্যাসী খড়গ দিয়ে এক কোপে গোসাপটির দেহ থেকে মাথা একেবারে আলাদা করে দিল। তারই কিছুটা রক্ত ছিটকে সন্ন্যাসীর মুখের ওপরে এসে পড়ল। এরপর খড়গ থেকে রক্ত মুছতে মুছতে সন্ন্যাসী তার সেই বাজ ঘায় গলায় বলল, আর একটা রাত, কাল রাতেই তোর প্রাপ্তি, কিন্তু এখন তুই আমার ব্যবস্থা কর। ভিতরে বাকি 3 জনেরটা রাখা আছে, ওখানে আজকেরটাও রেখে দিবি। আমি একটু হেঁটে আসি। আমি আড়াল থেকে দেখলাম সন্ন্যাসী বৃষ্টি উপেক্ষা করে উল্টো দিকে কোথায় যেন হাঁটতে গেল। আর সেই লোকটা মন্দিরের ভিতর থেকে একটা ধারালো অস্ত্র এনে গোসাপের দেহ থেকে চামড়া তুলতে থাকল। হঠাৎ একটা হাওয়ায় তার কাপড়ের আবরণ মুখের উপর থেকে সরে গেল। আমি বৃষ্টির মধ্যে লোকটাকে দেখেই স্তম্ভিত হয়ে গেলাম। আমি বুঝলাম সেই লোকটা আমার চেনা। নমস্কার, আজ আবারও হাজির হয়েছে ফ্রাইডে সাসপেন্স নাইট শোনাতে আরও একটা নতুন গল্প। আমাদের আজকের উপস্থাপনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারনাথ তান্ত্রিকের একটি ফ্যানফিকশন। প্রখ্যাত লেখক অর্ণব ঘোষের লেখা তারনাথ তান্ত্রিক ও পঞ্চশবের তন্ত্র। তবে গল্প শুরু করার আগে যারা নতুন আমাদের এই চ্যানেলে, তাদের কাছে একটি আন্তরিক অনুরোধ, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রতি শুক্রবার নতুন গল্পের নোটিফিকেশন
আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও পঞ্চশবের তন্ত্র। উত্তর কলকাতায় এই 19 শতকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কিউরিও শপ। সব নাকি প্রাচীন আমলের জিনিসপত্রের সম্ভার রাখে। প্রত্যেক শুক্রবার রাতে নিলাম হয়, আর শনিবার সকাল থেকে নিলামে কেনা জিনিস বিক্রি হয়। এই মন্দার বাজারে এসব অ্যান্টিক জিনিসের যতই মূল্য বৃদ্ধি পাক, লোকজন আবার সেগুলো কিনছেও। বলি হারি যাই এদের শখের। আমার বাড়িতে একটা পুরনো আমলের সোনালি রঙের গ্রামোফোন আছে, ওটা আর এখন চলে না। মাঝে মাঝে ভাবি এই সব দোকানে নিয়ে এসে বলবো, দাদা, পরাধীন ভারতের দিল্লির রাজা জর্জ কার্জন এই গ্রামোফোনে গজল শুনতেন, যদি কিছু দয়া দাক্ষিণ্য করে দেয় আর কি। তবে আজকে আমি এখানে এসেছি কারণ ভিতরে কিশোরী ঢুকেছে। ওর আবার এসব উদ্ভট জিনিসের খুব শখ। কাল বলছিল নিলামে কি একটা মূর্তি কিনেছে, আজ সেইটাই নিতে এসেছে। তবে কিসের মূর্তি এখনো জানি না, শুধু বলে গেছে আজকে একটা চমক আছে। কিছুক্ষণ পরেই দেখলাম কিশোরী বেরিয়ে এলো, হাতে আবার একটা হলদে বাক্স। সে আমার দিকে এগিয়ে আসতেই বললাম, কি হে, এটাই কি সেই মূর্তি? হ্যাঁ, বড় কম দামে পেয়ে গেছি। কই, কিসের মূর্তি? দেখাও দেখি। এখানে দেখানো যাবে না, সামনের দোকান থেকে কয়েকটা পাসিং শোনাও তো, তারানাথের বাড়ি যাব। তোমারও তো কাজ নেই, চলো ওখানেই দেখাবো। আমাদের উঠলো বাই তো তারানাথ তান্ত্রিকের বাড়ি যাই। ধূমপান বা মদ্যপান কোনোটাই আমরা দুজন করি না। তবে হ্যাঁ, ওর থেকেও মারাত্মক নেশা হলো এই প্রত্যেক সপ্তাহের শেষে এসে একটা করে গল্প শোনা। প্রথম প্রথম আমরা কেউ বিশ্বাস করতাম না, কিন্তু গল্পের সময় আমাদের মন যেন অবাস্তবের সাথেই খাপ খেয়ে যায়। আসলে গল্পের উত্তেজনার মুহূর্তে আমরা যেমন আনচান করে উঠি, কষ্টের মুহূর্তে আমরা ঠিক তেমনই সমবেদনা অনুভব করি। এক কথায় আমরা সম্পূর্ণ ভিন্ন জগতে চলে যাই। আমি কালিদার দোকান থেকে পাসিং শো কিনে বেরোতেই দেখলাম কিশোরী চপের দোকান থেকে গরম গরম তেলে ভাজা কিনছে। আমি সেদিকে এগিয়ে গিয়ে বললাম, পাসিং শো, কিউরিও শপের অ্যান্টিক মূর্তি, তেলে ভাজা আর তারানাথ, উফ, আজকে তো জমে যাবে মনে হচ্ছে, কি বলো? কিশোরী কিছু না বলে একগাল হাসি দিল। গোধূলি লগ্নে সোনালি আকাশকে সাক্ষী রেখে আমরা দুজন হাজির হলাম মটলেনে তারানাথের বাড়ির সামনে। বাড়ির দরজার ঘণ্টা বাজাতেই চারি কিছুক্ষণ পরে এসে দরজা খুলে দিল। কিশোরী চারির হাতে গরম তেলে ভাজার ঠোঙা ধরিয়ে বলল, ভালো করে তেল মুড়ি মেখে দিস আর চা, সাথেই তেলে ভাজা দিস, আমরা বসছি তোর বাবার ঘরে। চারি স্বভাব সুলভ একটা হাসি দিতেই আমি আর কিশোরী ভিতরে ঢুকলাম। আমরা দুজনেই ঘরে ঢুকে দেখলাম তারানাথ আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা আপন মনে ভাবছেন। কিশোরী ঢুকতে ঢুকতেই বলল, ঠাকুরমশাই, দারুণ এক জিনিস এনেছি আজকে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কোনো ভ্রুক্ষেপ না করেই তারানাথ আকাশের থেকে ধীরে ধীরে মুখ নামিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, আমার অবাক হওয়ার কিছু আর বাকি নেই এই জগতে, বুঝলে ছোকরা। লোকজনকে আমি অবাক করে দিই, আর তুমি এসেছ আমাকে অবাক করতে। আর তাছাড়া তোমার ওই থলেতে কার মূর্তি আছে আমি সে সবই জানি, আর এও জানি তাকে নিয়ে আমার জীবনের অভিজ্ঞতা শুনতেই এত হন্তদন্ত হয়ে তোমাদের এই আশা। আর সাথে ওই তেলে ভাজা তো এক প্রকার ঘুষই বলা চলে, কি? হ্যাঁ, আমি সবই বুঝি। আমরা এতদিন তারানাথের আশ্চর্য ক্ষমতার অনেক নিদর্শনই পেয়েছি, তাই আর সন্দেহ হয় না যে কি করে তারানাথ আগে থেকে জানলেন কিশোরীর থলেতে কিসের মূর্তি আছে। কিশোরী হালকা হেসে বাক্স থেকে বের করতে লাগলো সেই মূর্তি। ভিতর থেকে বেরোলো লাল পাথরের একটা নারী মূর্তি।
মূর্তি দেখলেই বোঝা যায় সেটা কোনো দেবী মূর্তি, তবে কোন দেবী সেটা বুঝলাম না। দেবীর এক হাতে একটি ধারালো অস্ত্র এবং অন্য হাতে দেবী নিজেই অদ্ভুতভাবে নিজের জিভ টেনে ধরে আছেন। দেবী বসে আছেন একটি মৃতদেহের ওপর, তবে দেবীকে দেখতে বা তার চাহনি খুব যে একটা ভয়ঙ্কর তা নয়। তারানাথ একবার বিনম্র শ্রদ্ধায় দেবীকে প্রণাম করে বললেন, তা এই মূর্তির তাৎপর্য কি তা তোমরা জানো, নাকি শুধু ওই আলাদা দেখতে লাগছে বলেই কিনে নিয়েছো? আমি তো এখনো অবধি এটাই বুঝে উঠতে পারিনি যে এটা কোন দেবী মূর্তি। আর কিশোরীকে দেখেও মনে হলো সে হয়তো মূর্তির নাম বাদে বিশেষ কিছু জানে না। আমার সন্দেহকে সত্যি প্রমাণ করে দিয়েই কিশোরী বলল, যতদূর আমি জানি এটা তো দেবী বগলামুখী, দশমহাবিদ্যার এক বিদ্যা। এর বাইরে আমার জ্ঞান তথই বচ। তারানাথ হো হো করে হেসে উঠলেন। ইতিমধ্যে চারি এসে চা, তেলে মাখা মুড়ি আর তেলে ভাজা দিয়ে গেল। তারানাথের দিকে আমি একটা পাসিং শো এগিয়ে দিতেই তারানাথ সেটা ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, স্তম্ভন। দেবীর যে রূপ তোমরা দেখেছ তাকে বলা হয় স্তম্ভন। নিজের জিহ্বার উপর নিজের মস্তিষ্ককে চালনা করার শক্তি প্রদান করে এই স্তম্ভন। বুঝলে কিশোরী? কিশোরী ফিক করে একটা হাসি হাসল। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, দেবীর নিচে ওই সব দেহ কি করছে? ওটা কিসের প্রতীক? সাধারণত দেবীর নিচে তাদের বাহন থাকে, তাহলে এটার নিচে সব দেহ কেন? তারানাথ আবার একবার আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে বললেন, শোনো, বিশ্বাস বড় কঠিন বস্তু হয়ে অশ্বিনী। তুমি তো জানোই যে আমি কখনো আমার কাছে সাহায্য চাইতে আসা ব্যক্তির মন পড়ি না। এমন নয় যে পড়তে পারবো না, কিন্তু আমার মন সায় দেয় না। তোমাদের তো আগেই বলেছি যে তন্ত্র মন্ত্রের ব্যাপারটা পুরোপুরি বিশ্বাসের ওপর চলে। যদি সাহায্যকারীর ওপর বিশ্বাসই না রাখতে পারলাম তাহলে আর কি করলাম বলো তো? কিন্তু একটা ঘটনার পর থেকে আমি এই পন্থা অবলম্বন করি না। এরপর থেকে আমার সমস্ত মক্কেলের অজান্তে তাদের মন পড়েছি। দেখেছি তারা যা বলছে আদতে সেটাই সত্যি কিনা। বুঝলে? কেন, কি হয়েছিল? অজান্তে খুব বড় একটা ভুল করে ফেলতাম আমি। ঠাকুরের দয়ায় সেটা করতে হয়নি, নয়তো আজ এক নিরপরাধের মৃত্যুর জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। কিশোরী এক মুঠো মুড়ি মুখে চালান করে চিবোতে চিবোতে বলল, সেই ঘটনার সাথে কি ওই দেবী বগলার মিল আছে? হ্যাঁ, মিল তো আছেই, আর সেই জন্যেই তো মনে পড়ল। তাহলে আজকে সেই ঘটনাই বলুন। যে দেবদেবীর ঘটনা শুনছি সামনে তিনি স্বয়ং উপস্থিত থাকলে ওনার ঘটনা শোনার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। তারানাথ আরও একবার পাসিং শোয়ের ধোঁয়া ছেড়ে বলতে শুরু করেন, আমি তখন একদম আমার তান্ত্রিক জীবনের ব্রহ্ম মুহূর্তে বিরাজ করছি। সারাদিনই ওই পথে পথে ঘুরে বেড়াই, আর রাতে আশ্রয় নিয়ে নিই কারোর এক বাড়িতে। আবার মাঝে মাঝে রাতটা হেঁটে নিয়ে পরের দিন সকালের আশ্রয় নিই। ততদিনে দেবী ভৈরবী মাতু পাগলির সান্নিধ্য লাভের ফলে আমি অনেক শক্তি লাভ করেছি। সেবার আমি রায়গঞ্জের কাছাকাছি একটা গ্রামে নিজের ভ্রাম্যমান জীবন শুরু করেছিলাম। গ্রামে ঢোকার আগে পরে মহা শ্মশান। তখন ভোরের আলো সবে পূব দিকে ফুটে উঠেছে। আমি সেখান দিয়ে যাওয়ার সময় দেখলাম কতগুলো মরা পোড়ানো কাঠের চিতার উপর অল্প অল্প ধিক ধিক আগুন জ্বলছে, আর সেগুলোর মাঝে
একটা ছেঁড়া কাপড়ের তৈরি তাঁবুর মতো করে একটা বসতি বানানো হয়েছে। সাধারণত কোথাও কোনো নতুন সাধক এলে তান্ত্রিক মহলে কথা প্রচার হয়ে যায়, কিন্তু আমার কানে এরকম কোনো খবর আসেনি। তাই বেশ অবাকই লাগলো যে এখানে কি কোনো নতুন সাধুর আবির্ভাব হয়েছে কিনা। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলাম, কিন্তু কাউকে ওই আশেপাশে আর দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম ফেরার পথে একবার দেখা করে যাব। এরপর শ্মশান পেরিয়ে মেঠো পথ ধরে আমি গ্রামে প্রবেশ করলাম। খুব সুন্দর গ্রাম, বিস্তীর্ণ সবুজ শ্যামল জমি, গরু বাছুরের দল মাঠে ঘুরছে, নদীতে নৌকা চলছে, চাষিরা ধান কাটছে, বাড়ির বউরা ঘরের উঠোনে চাদর বিছিয়ে ধান ভাঙছে, কেউ বা ঘুঁটে দিচ্ছে। এক জায়গায় একদল ওই খুদেকে পড়াচ্ছেন এক প্রবীণ ভদ্রলোক। সব মিলিয়ে এক সম্পন্ন গ্রাম বলেই মনে হয়। আগের দিন রাতে আমি কারো বাড়িতে আশ্রয় নিই। সারা রাত হেঁটে হেঁটে এই গ্রামে এসে পৌঁছেছি, তাই শরীরটা একটু ক্লান্তই লাগছিল। ভাবলাম আজকের দিনটা কারো বাড়িতে আশ্রয় নিয়ে নিই। এরকমই ভেবে একটা একতলা বাড়ির ভিতর ঢুকে গেলাম। বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সাজানো গোছানো ছিল। বলা যেতে পারে একটু অর্থবান লোকেরই বাড়ি। সামনে বিস্তীর্ণ উঠোন, তার মাঝের অংশে একটা তুলসী তলা। তবে বাড়ির কাঠামোর সাথে যেন বাড়ির রূপের মিল আমি পাচ্ছি না। দেখে মনে হয় যে বাড়িটা এক সময় কোনো এক দরিদ্র মানুষের বাড়ি ছিল, শুধু তার বাইরের আড়ম্বরের পরিবর্তন করা হয়েছে। আমি আর বেশি কিছু ভাবলাম না। দেখলাম বাড়ির কর্তা দালানের ওপর রাখা একটা দোলনায় বসে বসে দোল খাচ্ছে। আমি তার সামনে এগিয়ে গিয়ে বললাম, আগে নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী, একজন ভ্রাম্যমান সাধু বলতে পারেন। পথশ্রমে খুবই ক্লান্ত। আজকের দিনটা একটু যদি আপনার বাড়িতে আশ্রয় নেওয়া যায় তাহলে খুব উপকৃত হয় আর কি। লোকটা আমাকে দেখে দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই হবে, কিন্তু আপনি তো ব্রাহ্মণ মানুষ, আমি কিন্তু আবার একটু আমিষ খাই। আপনাকে তাহলে আলাদা খেতে হবে, এমনকি রান্নাবান্নাও আপনাকেই করতে হবে। আপনার যদি অসুবিধা না হয় তাহলে থাকুন। বেশ, ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই। আমাকে জিনিসপত্র দেবেন, আমি সাধ্যমতো কিছু বানিয়ে নেব। তারপর সে আমাকে দালানে বসতে বলল। ভিতর থেকে একটা ছোট্ট উনুন এনে দালানে আমার সামনে রেখে দিল। সাথে দিয়ে গেল অল্প চাল, জল, আলু আর কিছু পোস্ত। এরপর সে আবার দোলনায় গিয়ে বসল। আমি মগের মতো করে দুপুরের আহার আদির ব্যবস্থা করতে থাকলাম। হঠাৎ সে আমাকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি তন্ত্রমন্ত্র জানেন? আমি অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, সে জানি বই কি, ওসব নিয়েই তো কাজ। কেন বলুন তো? এতক্ষণ পরে সে দোলনা থেকে নেমে আমার সামনে এসে বলা শুরু করলো, আগে আমার নাম রামহরি সরকার। এই যে বাড়িটা দেখছেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। আমরা দুই ভাই। আমার ছোট ভাইয়ের নাম রামনিধি সরকার। 1 নম্বরের বকাঠে উচ্চিংড়ে ছিল ছোটবেলায়। এরপর যা হয় আর কি, বড় হওয়ার সাথে সাথে তার এই অভ্যাস বাড়তে থাকলো। শুরু হলো মদ্যপান, রেসের মাঠে যাওয়া, জুয়া খেলা,
প্রায় আনাগোনা লেগে থাকতো ওই কলকাতার মহাজাতি সদনে। বাবা মারা যাওয়ার আগে এই সম্পত্তির 80% আমি নিজের অধীনেই করে নিয়েছি। বাকি 20% দুটো অনাথ আশ্রমে দান করে দিয়েছিলি। যদিও বাবা রামনি থেকে কিছুই দিতে চাননি, কিন্তু তাও আমি চেয়েছিলাম যাতে ও একটু কিছু পায়। আসলে বাবাও একটু অসন্তুষ্ট হয়েছিলেন ওর ওপরে। তবে তিনি এটাও বলে গিয়েছিলেন যাতে আমার যদি ইচ্ছে হয় তাহলে আমি রামনিধিকে এই বাড়িতে থাকতে দিতে পারি আর কি। সেক্ষেত্রে আমিও রাজি ছিলাম যে ওই বাড়িতেই থাকুক। দেখছেনই তো, একলা মানুষ, সময় কাটানোর জন্য তো একটা লোক চাই নাকি। তা আপনি বিয়ে করেননি কেন? করেছিলাম, স্ত্রী মারা গেছে গত বছর। এরপর আর বিবাহ করিনি, একলাই দিন কাটাচ্ছি। আচ্ছা, তো এরপর কি হলো? হ্যাঁ, তো আমি ওকে বলেছিলাম যে আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আর ও যদি সৎ পথে উপার্জন করে তাহলে এ বাড়িতেই সে থাকতে পারে। তা উত্তরে সে বলেছিল সে নাকি কারো ভিক্ষা নেয় না, এটা নাকি তার অধিকার, আর একদিন না একদিন সে এই অধিকার নিয়েই ছাড়বে। রামহরি বাবু থামলে আমি বললাম, এরপর কি সে আর কোনো কাজ করেছে যাতে আপনার মনে হয় যে সে আপনার ক্ষতি সাধন করতে চাইছে? আপাত দৃষ্টিতে আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু শুনেছি নাকি এখন সে কাপালিক হয়ে গেছে, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়। কলকাতায় কার কাছ থেকে সব তন্ত্র মন্ত্র শিখেছে কে জানে। তারপর শুনলাম গতকাল কুমোরকে এক দেবী মূর্তি বানিয়ে দেওয়ার জন্য বায়নাও দিয়েছে। আমার তো মনে হচ্ছে আড়ালে আড়ালে ও আমারই ক্ষতি সাধনের জন্য প্রস্তুত হচ্ছে। আমি তো এসব কিছুই বুঝতে পারছি না, তাই ভাবলাম আপনাকে একবার বললে আপনি যদি কিছু উপায় বাতলে দিতে পারেন। আমি বুঝতে পারলাম যে ভোরে শ্মশানে যার আস্তানা দেখেছি হয়তো সেই রামনিধি সরকার। আমি একটু ভেবে নিয়ে বললাম, তার মানে আপাত দৃষ্টিতে আপনার কোনো ক্ষতি এখনো হয়নি, তাই তো? হ্যাঁ, এখনো অবধি কোনো ক্ষতি হয়নি, কিন্তু ভয় তো লাগেই। বলুন, আপনি যদি দয়া করে একটি ব্যবস্থা করে দেন তো ভালোই হয়। এখনই তো কিছু করা যাবে না, আগে আমাকে বুঝতে হবে যে সে কি করছে, কোন ক্রিয়া প্রয়োগ করছে, তার প্রভাব কি পড়তে পারে, সেই বুঝে ব্যবস্থা নেব। রামহরি বাবু আর কোনো কথা বললেন না। সে উঠে গিয়ে আবার সে দোলনায় আগের মতোই বসে দোল খেতে লাগলো। আমার কেমন জানি ভদ্রলোকে একটু অদ্ভুতই লাগলো। সাধারণত চিন্তায় থাকলে মানুষের হাবভাবে তার প্রকাশ পায়, কিন্তু ওর মধ্যে আমি যেন কোনো ভ্রুক্ষেপ দেখতে পেলাম না। আমি মনে মনে স্থির করলাম যে রাতের বেলায় সকলের চোখের আড়ালে একবার শ্মশানে গিয়ে ওনার ছোট ভাই রামনিধি বাবুর সাথে দেখা করব। একবার মুখোমুখি কথা বলা দরকার তার সাথে, তাহলে হয়তো বুঝতে পারবো উনি ঠিক কি ক্রিয়া করছেন। সেদিন বিকেল থেকে তুমুল বৃষ্টি শুরু হলো। সারাদিনে আমার সাথে রামহরি বাবুর ওই কোটি কয়েকবারই কেবল কথা হলো, সেগুলো তেমন উল্লেখযোগ্য নয়। দুপুরের আহারে ভাত খেয়েছিলাম বলে রাতে আর রান্না করলাম না। মুড়ি বাতাসা দিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে চলে গেলাম। রামহরি বাবু আমার জন্য একটা অন্য ঘরে ব্যবস্থা করেছে। বেশ ভালোই ঘরটা, একজনের জন্য যথেষ্ট বড় আর ভালো। একটা ছোট্ট চৌকি মতো আছে, আর দুটো জলের বড় বড় সাইজের কুঁচো।
জানলা বন্ধ থাকলেও বাইরে বৃষ্টির আওয়াজ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রাত একটু গাঢ় হলে আমি ধীর পায়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। একরাশ বৃষ্টি মাথায় নিয়েই আমি রওনা দিলাম গ্রামের শুরুতে শ্মশানের উদ্দেশ্যে। শ্মশান পৌঁছতে পৌঁছতে দেখলাম অন্ধকারে একটা লোক কি যেন একটা টেনে নিয়ে যাচ্ছে। আমি চুপি চুপি তার পিছু নিলাম। একটু দূরত্ব কমাতে বুঝলাম সে সামনের লোকটা আসলে একটা মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে। আমি দেখতে লাগলাম লোকটা কি করে। এরপর দেখলাম লোকটা সেই ছেঁড়া কাপড়ের তাঁবুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার পরনে লাল একটা রক্তাম্বর, সারা শরীর ভিজে যাচ্ছে অবিশ্রান্ত পরিধারায়। সুঠাম চেহারায় যেন জলকণার সেই সৌন্দর্য ফুটে উঠেছে। আমি বুঝতে পারলাম ইনি হচ্ছে রামনিধি সরকার। এরপর তিনি সেই সব দেহকে বাইরে রেখে তাঁবুর ভিতর থেকে একটা লাল পাথরের মূর্তি বের করে আনলেন। এই সেই মূর্তি যেটা তোমরা দেখেছ। কলকাতার কিউরিও শপে কি করে যে পৌঁছলো সেই প্রসঙ্গে পরে আসছি। তারপর রামনিধি বাবু সেই মূর্তিকে সব দেহের ওপর স্থাপন করলেন। তারপর আসন করে নিজে সেই সব দেহকে সামনে রেখে ধ্যানে বসলেন। এই দৃশ্যে আমি বেশ অবাক হলাম। আমার বিদ্যেতে এর কোনো তাৎপর্য খুঁজে পেলাম না। সচরাচর সব সাধনায় সাধককে সবের ওপর বসতে হয়, কিন্তু তিনি একটু অন্যরকম পদ্ধতিতে বসলেন। সবের ওপর মূর্তি রেখে তাকে আরাধনা করতে লাগলেন। আমার মনে একটু খটকা লাগলো। আমি তারপর সোজা তার সামনে গিয়ে উপস্থিত হলাম। তিনি যেন দিব্য দৃষ্টি দিয়ে আমার উপস্থিতি অনুভব করলেন। মুখে একটা অমলিন হাসি রেখে চোখ বন্ধ অবস্থাতেই আমাকে বললেন, আমি জানতাম আপনি আসবেন, বসুন। আমি তার সামনে বসতে বসতে বললাম, কি করে বুঝলেন? এর উত্তর তো আপনার কাছে অজানা নয়। আপনি আপনার জিজ্ঞাসা বলুন, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই উত্তর দেব। আপনি যখন সব জানেনই তখন সোজাসুজি জিজ্ঞেস করছি, আপনি কি আপনার দাদার মৃত্যু কামনা করেন? কখনোই না। আমি শুধু আমার অধিকার বুঝে নিতে চেয়েছিলাম। দাদাই তো উল্টে আমার মৃত্যু কামনা করে। দাদা ভাবে আমি তার ক্ষতি সাধন করছি, কিন্তু আমি নিজের আত্মরক্ষা করছি শুধুমাত্র। তাহলে এই সব সাধনায় বসে কি করছেন আপনি? আমি যতদূর জানি সব সাধনায় আত্মরক্ষা করা হয় না। না, এটা তো সব সাধনা নয়। আপনিও তো জানেন সেটা। ও, বুঝেছি, আপনি আসলে জানতে চাইছেন এটা আমি ঠিক কি করছি। বেশ। এই বলে তিনি তার সামনে রাখা মূর্তির দিকে ইঙ্গিত করে বললেন, ইনি হচ্ছেন দেবী বগলামুখী, আমাদের 10 মহাবিদ্যার 8ম মহাবিদ্যা। সব দেহ ওনার বাহন। তাই তাকে আরাধ্য হিসেবে পেতে গেলে মৃতদেহ তো আবশ্যিক, তাই না? আর দেবী বগলার পুজো কেন মানুষ করে জানা আছে নিশ্চয়ই। আচ্ছা, বলছি। ক্রোধ, হিংসা, লালসা থেকে মুক্ত করেন দেবী। আর যারা ক্রোধ, হিংসা এসবের জন্য মানুষকে মারতে চায়, তাদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য। আমি এই সব কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি এসবের কিছুই জানতাম না। কেন জানি না আমার মনে হলো এই মানুষটা কোনো মতেই কারোর ক্ষতি সাধনা করতে পারে না। তিনি অদ্ভুতভাবে আমার মনের অবস্থা বুঝতে পেরে বললেন, বৃষ্টি হচ্ছে। আপনি যার বাড়িতে উঠেছেন তার বাড়ি থেকে একটু দূরেই উল্টো পথে গ্রামের জঙ্গল। আপনি আজ রাতে সেখানেই যান। আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে একটু সাবধানে। তিনি আর কোনো কথা বললেন না। আমি বুঝলাম
আর জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, তাই কোনো কথা না বলে বৃষ্টিকে সাথে নিয়ে সেখান থেকে উঠে আবার হাঁটতে লাগলাম উল্টো দিকের জঙ্গলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমি যখন জঙ্গলের সামনে এলাম, দেখলাম একটা লোক কি যেন টানতে টানতে নিয়ে যাচ্ছে। অবিশ্রান্ত বৃষ্টির বিরক্তিকর আবহাওয়া আর নিশুতি রাতের কালো চাদরের আবরণকে সঙ্গী করে সেই মানুষটা সম্পূর্ণ কালো কাপড়ে নিজেকে আড়াল করে এগিয়ে চলেছে। আমি দূর থেকে তার পিছু নিলাম। জিনিসটা বেশ বড় আর ভারী হওয়ার কারণে মাঝে মাঝে দাঁড়িয়ে একটু দম নিচ্ছিল সে। তারপর আশেপাশে কেউ দেখছে কিনা সেটা ভালো মতো যাচাই করে নিয়ে আবার টানতে লাগলো। মাটিতে ঘষতে ঘষতে চলতে থাকা প্রাণীটা অজ্ঞান হয়ে রয়েছে। আমি এতক্ষণ পরে বুঝেছি প্রাণীটা আসলে কি। তার মুখ থেকে লাল টকটকে সরু লিকলিকে জিভটা অল্প বেরিয়ে রয়েছে। প্রাণীটা আসলে বড় পূর্ণবয়স্ক গোসাপ। আমি তার পিছু নিয়েছি এই কথা এখনো সে টের পায়নি। সে টানতে টানতে গ্রামের পশ্চিমের পুরনো মন্দিরের সামনে এসে উপস্থিত হলো। আমি দেখলাম এক লাল বস্ত্র পরিধান করা সন্ন্যাসী সেই মন্দির থেকে বেরিয়ে এলো। মন্দিরের সামনে থাকা হাঁড়ি কাঠে সেই প্রাণীটার গলা সাজিয়ে দিল। এরপর ভিতর থেকে একটা ধারালো খড়গ এনে এক কোপে গোসাপটির দেহ থেকে মাথা আলাদা করে দিল। তার কিছুটা রক্ত ছিটকে সন্ন্যাসীর মুখের ওপর এসে পড়ল। এরপর খড়গ থেকে রক্ত মুছতে মুছতে সন্ন্যাসী তার সেই বাজ খায় গলায় বলে উঠল, আর মাত্র একটা রাত, কাল রাতেই তোর প্রাপ্তি। কিন্তু কিন্তু এখন তুই আমার ব্যবস্থা কর। ভিতরে বাকি 3 জনেরটা রাখা আছে, ওখানে আজকেরটাও রেখে দিবি। আমি একটু হেঁটে আসি। আমি আড়াল থেকে দেখলাম সন্ন্যাসী বৃষ্টি উপেক্ষা করে উল্টো দিকে কোথায় যেন হাঁটতে চলে গেল। আর সেই লোকটা মন্দিরের ভিতর থেকে একটা ধারালো অস্ত্র এনে মৃত গোসাপের দেহ থেকে চামড়া তুলতে থাকলো। হঠাৎ একটা দমকা হাওয়ায় তার কাপড়ের আবরণ মুখের ওপর থেকে সরে গেল। আমি বৃষ্টির মধ্যে লোকটাকে দেখে স্তম্ভিত হয়ে গেলাম। আমি বুঝলাম সেই লোকটা আমার চেনা। ইনি আজ রাতের আমার আশ্রয়দাতা রামহরি সরকার। আমি তবু তার সামনে গেলাম না। সে গোসাপের দেহ থেকে যখন চামড়া তোলা শেষ করলো, তখন সেই চামড়া আর কিছুটা রক্ত নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করলো। আমি এতক্ষণে বুঝে গিয়েছি কে আসলে কার মৃত্যু কামনা করছে আর কে কোন তন্ত্র সাধনা করছে। আমি আবার মনে মনে সিদ্ধান্তও নিয়ে ফেলি, আমি কোনো দিকে সাহায্য করব না। বিশ্বাস বড় ঠুনকো জিনিসে। এই প্রথম আমার জীবনে কারোর ওপর প্রচণ্ড ক্ষোভ হয়েছিল। আমার কাছে অন্যায় আবদার অনেকেই করেছে, কিন্তু আমার কাছে মিথ্যে কথা কেউ কখনো বলেনি। আর রামহরি সরকার যা করছে তার শাস্তি সে নিজেই পেয়ে যাবে। আমাকে নতুন করে কিছু করতে হবে না। আমি শুধু কাল সকালে গিয়ে রামনিধি বাবুকে সাবধান করব, তাকে সব খুলে বলবো আর কি কি করণীয় জানিয়ে আসবো। সেদিনকার রাতটা আমি ওই রামহরি বাবুর বাড়িতেই ঘুমিয়ে কাটিয়ে দিলাম। ঠিক মধ্যরাতে আমি পাশের ঘরের দরজা খোলার শব্দ পেলাম। বুঝলাম রামহরি বাবু এবার বাড়ি ফিরলেন। বাইরে বৃষ্টিটা ধরে এসেছে বলেই মনে হচ্ছে।
পরদিন সকাল হতেই আমি রামহরি বাবুর থেকে বিদায় নিয়ে নিলাম। যদিও সে আমাকে ছাড়তে চাইছিল না, তার ভাইয়ের কোনো বিহিত করা অবধি। কিন্তু আমি তাকে তার ভাই কোনো ক্ষতি করবে না এই বিশ্বাস দিয়ে বেরিয়ে আসি। এরপর আমি দ্রুত পায়ে হাঁটতে থাকি শ্মশানের দিকে। আজ রাতে রামনিধি বাবুর যে বিপদ আছে সেটা তাকে জানাতেই হবে। আমি গিয়ে দেখলাম রামনিধি বাবু তার তাঁবুতে নেই। বড্ড বিরক্ত লাগলো এই সময়টা। এমনিতে ওনার আজকে বিপদ, তার মধ্যে কোথায় যেন চলে গিয়েছেন। কিছুক্ষণ অপেক্ষা করতেই আমি দেখলাম তিনি দূর থেকে হাতে চটের থলে নিয়ে এদিকেই এগিয়ে আসছেন। আমাকে দেখেই তিনি একগাল হাসলেন। তিনি কাছে আসতেই আমি বললাম, কোথায় গিয়েছিলেন? আজ রাতে আপনার সমূহ বিপদ, এরকম ঘুরে ঘুরে বেড়াবেন না। কোনো রকম ভ্রুক্ষেপ না করেই তিনি থলে থেকে জিনিসপত্র বের করতে করতে বলতে থাকলেন, জানি তো পঞ্চশবের তন্ত্রের শেষ প্রয়োগ হবে আজ। এও জানি আজই আমার শেষ দিনও হতে পারে, কিন্তু সেটা যাতে না হয় আমি সেই ব্যবস্থাই করতে গেছিলাম। আপনি জানেন পঞ্চশবরের তন্ত্র আসলে কি? মানে এর পরিণাম যে কি হতে পারে তা আপনি জানেন? আমি সব জানি। কি করে তন্ত্রের প্রতিকার করতে হয় সেটাও শিখেছি আমি। আমি ওনার হাত ধরে ওনাকে বসতে বললাম। তারপর ওনার সামনে মুখোমুখি বসে বললাম, আপনি বুঝতে পারছেন না ঠিক কি কি হতে চলেছে। শুনুন তাহলে। আমার কাছে গাত্রবন্ধনের মন্ত্রপুত ছাই রয়েছে। এটা পিশাচ সিদ্ধ মাতু বাগলির আশীর্বাদ প্রাপ্ত। ভূত প্রেত পিশাচ বেতাল ডাকিনী যোগিনী এদের নিয়ে আমি নানান তন্ত্র সাধনা করেছি। এদের আটকানোর জন্য এই ছাই অব্যর্থ। তিনি শান্ত কণ্ঠে আমার দিকে তাকিয়ে আমার সম্পূর্ণ কথা শুনলেন। তারপর হালকা একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, চক্রবর্তী মশাই, আপনি পঞ্চশবের তন্ত্র জানেন না। এখানে মানুষ, ভূত, প্রেত, পিশাচ, বেতাল, ডাকিনী, যোগিনী কারোরই আগমন হয় না। তবে যার আগমন হয় তাকে গাত্রবন্ধনে আটকানো যায় না। তাকে আটকানোর অন্য উপায় আছে। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয় এই পঞ্চশবরের তন্ত্রে? আমি দেখলাম রামনিধি বাবু থলে থেকে বের করেছেন সিঁদুর, চন্দন কাঠ, হলুদ, সর্ষে, মাছের তেল, শকুনের টানা, দুটো মোষের শিং, একটা গোসাপের শরীরের চামড়া আর মানুষের রক্ত। সেই সবের দিকে একবার তাকিয়ে রামনিধি বাবু বলা শুরু করলেন, পঞ্চশব অর্থাৎ 5 প্রাণীর শব। তন্ত্রে এই শবকে কারো যেনতেন প্রকারেণও মৃত্যু সাধন করাতে ব্যবহৃত হয়। এতে প্রয়োজন হয় 5টি শবের, যা বিভিন্ন অবস্থায় বিরাজ করে। মোষ স্থলচর, মাছ জলচর, শকুন বায়ুচর, গোসাপ উভচর, মানুষ সর্বোপরি ঊর্ধ্ব এক প্রাণী। কারোর ক্ষতি সাধন করতে হলে সাধককে এই 5টা প্রাণীর হত্যা করে পরপর 5 রাতে তাদের শরীরের কিছু কিছু অংশ মিশ্রিত করতে হয়। ফলে মধ্যতন্ত্রের জগতে তৈরি হয় এক বিশেষ প্রাণীর, যা এই 5 প্রাণীর সংমিশ্রণে তৈরি হয়। পঞ্চম রাত্রে উদ্দিষ্ট ব্যক্তির উপর সর্বোচ্চ আঘাত হানে এই প্রাণী, সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা। কাজ শেষ হলে আবার মধ্যতন্ত্রের জগতে ফিরে যায় এই প্রাণী। আর যদি কাজে বাধা পায়? তাহলে তো তন্ত্রের নিয়ম আপনার জানাই আছে, যে বা যারা তাকে জাগিয়েছে তারই রক্ত নিয়ে ফিরে যায় সে। যা খুশি হোক, কারণ না কারণ মৃত্যু আজ অবশ্যম্ভাবী। আমি দেখলাম রামনিধি বাবুর গলার স্বর ভারী হয়ে এসেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আপনার দাদাকে খুব ভালোবাসেন, তাই না? কোন ভাই তার আপন দাদাকে ভালোবাসে না বলুন তো? আসলে বাবা ওকে কিছু দিতে চাননি। মহাজাতি সদনের খবরটা বাবার কানে চলে এসেছিল। এদিকে আমি ছোট থেকে তন্ত্র সাধনা সাধুসঙ্গ করে এসেছি। বাবা চেয়েছিলেন সম্পূর্ণ সম্পত্তি আমার নামে করে দিয়ে ওকে কিছু না দিতে।
আমি বাবাকে বলেছিলাম যে আমাকে শুধু থাকার জন্য বাড়িটা দিতে, বাকি সম্পত্তি ওকে দিয়ে দিতে। বাবাও তাই দিয়েছিল, কিন্তু বাড়িটা তো আমার নামে, তাই ওর নজর ছিল পুরোটার উপর। কলকাতা জুয়ারি সঙ্গের ফলে ওর কিছু পোষা মস্তান বন্ধু আছে, ওদের সাহায্যে আমাকে বাড়ি থেকে সরিয়ে সেখানে দখল নিয়ে বসলো। আমি তো বাহুবলে ওদের সঙ্গে পেরে উঠব না, তাই আমি বাড়িটাও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ওই মনে মনে ভাবল আমি হয়তো তন্ত্রের মাধ্যমে ওর ক্ষতি করতে পারি, তাই সে আমাকে পুরোপুরি রাস্তা থেকে সরাতে চাইল। আর সেখান থেকেই ওই কাপালিকের কাছ থেকে পঞ্চশবরের তন্ত্র সাধনা করা। কারণ সাধারণ খুন করলে লোক জানাজানি হওয়ার সুযোগ আছে, কিন্তু তন্ত্রে কোনো খুঁত থাকবেই না, কেউ বুঝবে না। হ্যাঁ, ওই কাপালিক ওর গুরুদেব, শুনেছি তিনি বেনারসে থাকেন। দাদা বিশেষ কারণ দেখিয়ে ডেকে এনেছে, হয়তো কিছু সম্পত্তির লোভও দেখিয়েছে। এমনি এমনি রাজি হবে বলে তো মনে হয় না। বুঝলাম। তবে এখন আপনি বলুন, এই তন্ত্র আটকানোর জন্য কি করণীয়? তার সব সরঞ্জাম আমিও নিয়ে এসেছি। আমাদের কাছেও পঞ্চশবের জিনিস রয়েছে, মোষের শিং, শকুনের ডানা, মাছের তেল, গোসাপের চামড়া আর মানুষের রক্ত। আর আমাদের কাছে আছে হলুদ, সর্ষে আর চন্দন কাঠ। আমাদের চন্দন কাঠ থেকে চন্দন বাটা করে হলুদ আর সর্ষের সঙ্গে একটা মিশ্রণ বানাতে হবে। মানুষের রক্তের সাথে সেই মিশ্রণ দিয়ে একটা গণ্ডি বানাতে হবে। শিং হবে আমাদের ঢালের প্রতীক, বেদির সামনের দিকে তাকে আড়াআড়িভাবে স্থাপন করতে হবে। মাছের তেল আর গোসাপের চামড়া দিয়ে তৈরি হবে আমাদের দেবী বগলার বেদির আসন, অর্থাৎ সব দেহের আসন শোধিত এবং স্থাপিত দুই হবে এই দুই বস্তু দিয়ে। তার উপর চালকের মতন থাকবেন দেবী বগলা, আর সবশেষে নৌকার কাণ্ডারির মতো থাকবে শকুনের দুই ডানা। এইভাবেই এই পাঁচ শক্তিকে দেবী বগলা চালিত করে রক্ষা করবেন আমাদের। আমি এক মনে সব শুনে যাচ্ছিলাম। আমি কখনো এরকম কোনো তন্ত্রের কথা শুনিনি, আর এরকম আটকানোর পদ্ধতিও দেখিনি। আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, তাহলে তো আমাদের হাতে আর বেশি সময় নেই, আমাদের আগে গণ্ডির জন্য মিশ্রণ বানাতে হবে। তিনি সায় দিলেই আমি সাথে সাথে সেই মিশ্রণ বানানোর কাজে লেগে পড়লাম। যত সময় যেতে লাগলো, আমাদের আরো তাড়াতাড়ি হাত চলতে থাকলো। ক্ষুধা তৃষ্ণা কিছুই আর অনুভব হচ্ছিল না। সব শেষে গোধূলি বেলায় আমরা কাজ শেষ করলাম। বিকেলে সূর্যের পড়ন্ত আলোয় আমি আর রামনিধিবাবু মুড়ি আর বাতাসা খেলাম। রামনিধিবাবু খেতে খেতে তার ছোটবেলার একখানা গল্প বলছিলেন, কিভাবে তার দাদা তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল তাদের বাবার কাছে। তাকে এক দুবার চোখের জল ফেলতেও দেখলাম। সন্ধেবেলা হতে তিনি আমার কপালে সিঁদুরের একটা তিলক পরিয়ে দিলেন। তারপর নিজেও একটা তিলক পরিধান করতে করতে বললেন, সিঁদুরের মাহাত্ম্য অপরিসীম। এই তিলক সাধকের চালনা শক্তির প্রেরণা হয়ে ওঠে। আজকের মহাদ্বন্দ্বে আমি আর আপনিই তো গৌণ চালক, তাই আমাদের এই তিলক ধারণ অপরিহার্য। রাত ক্রমশ গভীর হলো। রামনিধিবাবু সবের ওপর দেবী বগলার মূর্তি স্থাপন করে তার সামনে বসলেন। আমি আমাদের তৈরি করা সেই মিশ্রণ দিয়ে তার চারপাশ দিয়ে গণ্ডি করে দিলাম। গণ্ডি সম্পূর্ণ হলে রামনিধিবাবু মোষের শিং দিয়ে কাটা চিহ্নের মতো গণ্ডির অগ্রভাগে মাটিতে স্থাপন করলেন। আমি গণ্ডির পিছনের দুই দিকে দুটো শকুনের ডানা দিয়ে কাণ্ডারির স্থাপন করলাম। এরপর আমি নিজেও সেই গণ্ডির ভিতর ঢুকে রামনিধিবাবুর পিছনে গিয়ে বসলাম। আর এখন শুধুই অপেক্ষা। আজ আকাশে একটাও তারা দেখা যায়নি। নিঝুম অন্ধকারের এক গুমোট জমানো চাদর কেউ যেন মেলে ধরেছে। ঝিঁঝি পোকার ডাক ক্রমাগত কানে আসছে। রামনিধিবাবু একাগ্রচিত্তে চোখ বুঁজে আহ্বান করছেন দেবী বগলাকে। ঠিক মধ্যরাতে
একটা শীতল বাতাস যেন আমার শরীর স্পর্শ করে গেল। পরিবেশটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। আশেপাশের থেকে আসা রাতের চেনা শব্দগুলো যেন কোথায় হারিয়ে গেল। আমি বুঝলাম সময় উপস্থিত। একটু পরেই একটা অদ্ভুত গোঙানির আওয়াজ শুনতে পেলাম, খুব ক্ষীণ একটা আওয়াজ। রামনিধিবাবু চোখ মোজা অবস্থাতেই বললেন, তৈরি হন, তিনি আসছেন। ধীরে ধীরে সেই শব্দ বাড়তে থাকলো। হঠাৎ দেখলাম শ্মশানের মুখে একটা প্রাণী চার পায়ে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে এদিকে। কিন্তু প্রাণীটা সম্পূর্ণ মানুষের মতো নয়। তার চেহারা মানুষের মতো হলেও দেহের চামড়া গোসাপের মতো, মাথায় দুটো শিং ঠিক মোষের মতো, পিঠ থেকে বেরিয়ে আসে দুটো শকুনের ডানা, আর চোখ দুটো যেন কোনো মাছের মতো। আমি বুঝলাম 5 প্রাণীর সম্মিলিত রূপ এটি। সেটি আস্তে আস্তে আমাদের গণ্ডির কাছে গোঙাতে গোঙাতে এগিয়ে এলো, আর ঠিক গণ্ডির সামনে এসে থতমত খেয়ে থেমে গেল, যেন সে হঠাৎ কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয়ে ছিটকে যাচ্ছে। তার গর্জনের ধ্বনি আরো তীব্রতর হচ্ছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি তার সামনে দেওয়াল তুলে দিয়েছে। সে তার 2 হাত দিয়ে সেই অদৃশ্য দেওয়াল ভাঙবার চেষ্টা করছে বারংবার, কিন্তু কিছুতেই কিছু হলো না। কিন্তু এসবের মধ্যেও একটা বিষয় আমাকে বেশ ভাবিয়ে তুলল। মানুষের মুখটা আমার কাছে কিরম চেনা চেনা ঠেকলো, ঠিক মনে করতে পারলাম না। প্রায় দীর্ঘক্ষণ চেষ্টার পরেও যখন সেই দুর্ভেদ্য প্রাচীর ভেদ করতে পারল না, তখন সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। এক অদ্ভুত গোঙানিতে 2 হাত আর 2 পা দিয়ে 4 পায়ে প্রাণীদের মতন দৌড়ে সেখানে এসে উধাও হয়ে গেল সে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেই শীতল বাতাস বন্ধ হয়ে পরিবেশের স্বাভাবিক কুমট ভাব অনুভূত হলো। আবার ঝিঝিরটা কানে এলো। আমি দেখলাম রামনিধিবাবু এতক্ষণ চোখ বন্ধ করেছিলেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তিনি শান্ত আবেগপ্রবণ কণ্ঠে বললেন, আমার দাদা এখন মুক্ত চক্রবর্তী মশাই। আমার দাদা সদ্য পঞ্চত্ব প্রাপ্ত হলেন। আমি শুধু ওনার কাঁধে একটা আশ্বাসের হাত রাখলাম। একটু পরে তিনি শান্ত হলে আমি প্রশ্ন করলাম, আচ্ছা, একটা বিষয় যেটা আমার মনে খটকা লাগলো। আমার মুখের কথা কেড়ে নিয়েই তিনি বললেন, পঞ্চসবের মুখের আকার আপনার চেনা লাগলো, তাই তো? হ্যাঁ, কিন্তু কোথায় দেখেছি ঠিক? কাল রাতে জঙ্গলে দেখেছিলেন। উনি ব্রহ্মানন্দ ঠাকুর, পিশাচ সিদ্ধ কাপালিক, দাদার গুরুদেব। পঞ্চসবের তন্ত্রে একটি ধারক দেহ প্রয়োজন হয়। সে ধারক হয় স্বয়ং সাধক। ওই প্রাণী উদ্দেশ্যে ব্যর্থ হলে প্রথমে সাধকের সাহায্যকারীকে হত্যা করে, তারপর নিজের গলা টিপে নিজেকেই হত্যা করে। আমার মনে পড়ল এবার সেই কাপালিকের মুখ। হ্যাঁ, হুবহু তারই মতো ছিল। এরপর আমরা সারা রাত মোটামুটি কথাবার্তা বলেই চালিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই উষার প্রথম আলোর দেখা পেলাম আমরা। পাখিদের মধুর কলতান ভোরের প্রথম বার্তা পৃথিবীর মাটিতে এলো। রামনিধি বাবু তবু গোছাতে গোছাতে একবার বললেন, আমি এখন আস্তানা গোটাবো, একটু বাড়ি যাব। অনেকদিন বাড়ি যাই না। আপনিও তো অন্য গ্রামে যাবেন, এইটুকু পথ না হয় আমার সাথেই চলুন। আমি দেখলাম এখন ওনার একটা সহযোগিতা প্রয়োজন। আমি তাই ওনার সাথে ওনার বাড়ি অবধি গেলাম।
সারা রাস্তায় উনি একটা কথাও বললেন না। ওনার বাড়ি পৌঁছাতেই দেখলাম বাড়ি সম্পূর্ণ ফাঁকা। আমি তাকে বিদায় জানানোর সময় তিনি আমার হাত দুটো ধরে বললেন, লোভ মানুষকে কতখানি অন্ধ করে দেয় দেখলেন তো। আমাকে আপনি কথা দিন যে কখনো লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না বা সিদ্ধান্ত নেবেন না। আমি কথা দিচ্ছি রামনিধি বাবু, আপনি এখন একটু বিশ্রাম নিন, ঘরদোর নিজের মতো করে সাজিয়ে নিন। এখন তো সবই আপনার। আপনি কি জঙ্গলের পথে যাবেন? আমি কি উত্তর দেব বুঝতে পারলাম না। কথাটা এড়িয়ে গিয়ে বললাম, পুরনো বেদনা ভুলে নতুন করে শুরু করুন রামনিধি বাবু। পুরনো জিনিস খালি মানুষকে বাস্তব থেকে দূরে আর কষ্টের জগতে নিয়ে যায়। অগ্রসর হন, আপনার মধ্যে সেই শক্তি রয়েছে, আপনি পারবেন আমি জানি। আজ আমি আসি, কেমন? একটু দাঁড়ান। তার থলে থেকে লাল পাথরে তৈরি দেবী বগলার মূর্তিটা আমার হাতে দিয়ে বললে, আমার এই মূর্তির আর দরকার নেই। দুনিয়ায় কারোর ক্ষতি করিনি যে কেউ আমাকে মারতে চাইবে। আপনার লাগতে পারে, আপনি এর ব্যবস্থা করুন, এটাই আমার অনুরোধ। আমি তার এই অনুরোধ ফেলতে পারলাম না। আমি সেই মূর্তি নিয়ে তার কাছ থেকে বিদায় নিলাম। জঙ্গলের রাস্তার সামনে আসতেই আমি একবার থমকে দাঁড়ালাম। একটা বীভৎস পচা গন্ধ আসছে। এই মুহূর্তে আমি তার জন্য প্রস্তুত নই। এরপর আমি পরের গ্রামে আমার এক বিশ্বস্ত শিষ্যকে এই মূর্তি প্রদান করেছিলাম। এই ঘটনার 2 বছর পরে শুনেছিলাম রামনিধি বাবু একাকিত্বে মারা গিয়েছেন। তখন আমার অনুভব হয়েছিল লোভ কি করে একটা পরিবার ধ্বংস করে দিতে পারে। গল্প শেষ করে তারানাথ থামলেন। আমি এক দৃষ্টিতে চেয়ে আছি সেই লাল পাথরের তৈরি দেবী বগলার মূর্তির দিকে। কিশোরী মৌনতা ভঙ্গ করে জিজ্ঞেস করল, তাহলে এই মূর্তি কিওরিও সব এলো কি করে? আসলে যাকে দিয়েছিলাম এই মূর্তি তিনি ছিলেন গ্রামের রায় বাহাদুর। তৎকালীন ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর করেছিলেন। পরে শুনেছি তার সুপুত্র গ্রাম থেকে শহরে আসার সময় গ্রামের জমি জমার সাথেই মূর্তিও বিক্রি করে দিয়েছিলেন। তারপরে নানা হাত ঘুরে মূর্তিটা একটা প্রাচীন ইতিহাস নিয়ে স্থান পেল কলকাতার ওই কিউরিও শপে। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে বললাম, আচ্ছা, পঞ্চশবের বিরুদ্ধে আপনারা পঞ্চশবকেই ব্যবহার করেছিলেন, তাহলে দেবী বগলার এক্ষেত্রে ভূমিকা কী ছিল? আপনার রামনিধি বাবুও তো নিজেকে ধারক হিসাবে ব্যবহার করতে পারতেন। তারানাথ আমার এই প্রশ্ন শুনে হাসতে হাসতে বললেন, আমি ভাবছিলাম এতক্ষণ কেন এই প্রশ্নটা তোমরা করছো না কেউ। পঞ্চশবর নিজের দেহে ধারণ করার অর্থ নিজেকে নিম্নতন্ত্র থেকে মধ্যতন্ত্রে ঊর্ধ্বমুখী করা। সেক্ষেত্রে যদি একটু ভুল হতো তাহলে প্রাণহানির সম্ভাবনা ছিল প্রবল। রামনিধি বাবু নিতান্তই একজন নির্লোভ ব্যক্তি ছিলেন। সাধারণ মানব জীবনে তিনি খুশি ছিলেন, তাই অত্যাধিক লোভে নিজের অস্তিত্বকে মধ্যতন্ত্র ঊর্ধ্বমুখী করতে চাননি। আর যদি পঞ্চশবের তন্ত্র ধারক ছাড়া হয় তবে দেবী বগলাকে আহ্বান করতে হয় মুখ্য চালিকা হিসাবে। সাধক হয় তখন গৌণ চালিকা। বুঝলে এবার কেন ধারক ব্যবহার করিনি? কিশোরী মূর্তিটা তারানাথের দিকে এগিয়ে দিল আর বলল, তাহলে এনাকে আপনিই রাখুন, আপনার কাছেই দেবী পূজিত হোক। তারানাথ প্রায় চমকে উঠলেন, বললেন, সে কি, তুমি তো দাম দিয়ে কিনেছ, আমি কেন নেব? কিশোরী যা বলল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমাদের দুজনকেই অবাক করে দিয়ে সে বলল, আপনার কাছে থাকলে দেবীর যথার্থ মর্যাদা প্রাপ্তি হবে। আমার বাড়িতে দেবীর নিত্য পুজো হবে ঠিকই, কিন্তু কতখানি অন্তর্ভুক্তির থেকে হবে সেই বিষয়ে সংশয় আছে।
আর যদি মূল্যের ওপর বিচার করে অধিকার ফলানো হয় তাহলে 3টে জিনিস আমি বলতে পারি। 1, দেবদেবীকে কখনো জাগতিক মুদ্রা দিয়ে কেনা সম্ভব নয়। 2, আপনাকে এতকাল পাসিং শো দিয়ে আসছি, আজ প্রথমবার ভক্তি ভরে কিছু দিচ্ছি, আপনি নিলে খুশি হব। এই উত্তর শুনে তারানাথের মুখে একটা সূক্ষ্ম হাসির রেখা দেখা দিল। আমরা দুজন সেদিনকার মতো উঠতে উদ্যত হলাম। দরজার সামনে যেতেই তারানাথের কণ্ঠ পিছন থেকে শুনতে পেলাম, তৃতীয় কারণটা বললে না তো হে কিশোরী। কিশোরী সেদিকে না তাকিয়েই থমকে দাঁড়িয়ে বলল, অর্থের প্রতি মায়া বা লোভ একটু কমাতে চেষ্টা করছি। প্রণাম নেবেন ঠাকুরমশাই, আসলাম। আমরা দুজন এরপর আর ফিরে তাকাইনি। আজকে সত্যি কিশোরীর প্রতিটা কথা আমার মন জয় করে নিয়েছে। আর এই মুহূর্তে আমারও মনে মনে একটা কথা ঘুরতে লাগলো। জাতির জনকের একটা বিখ্যাত উক্তি, এই জগতের কাছে মানুষের প্রয়োজনের জন্য যথেষ্ট রয়েছে, কিন্তু মানুষের লোভের জন্য যথেষ্ট নেই। শুনছিলেন অর্ণব ঘোষের লেখা তারানাথ তান্ত্রিক ও পঞ্চশবের তন্ত্র। তারানাথ তান্ত্রিকের চরিত্রে প্রীতম, কিশোরী শুভম, সন্ন্যাসীর ভূমিকায় দেবাজিৎ, রামহরির চরিত্রে অভিরূপ, রামনিধি প্রতীক, অশ্বিনী ও গল্পের সূত্রধর আমি স্বরূপ। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় ওয়েভ সেশন স্টুডিও। প্রচ্ছদ নির্মাণ আকাশ। সমগ্র পরিচালনায় টিম ফ্রাইডে সাসপেন্স নাইট। আমাদের কাজ যদি কোথাও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং গল্পটিকে লাইক করবেন, আর নিজের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও রয়েছি, আমাদের সেখানেও ফলো করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। আগামী পর্বে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হবে ফ্রাইডে সাসপেন্স নাইট। ততক্ষণে ভয় থাকবেন, ভয় রাখবেন। শুভরাত্রি।